বিএনপির কথিত নেতা, আসলে বিএনপি না আওয়ামী লীগ নেতা, এই জন্য কথিত নেতা বললাম। বিএনপি চেয়ারপারসন আবার উপদেষ্টাও নাকি ফজলুর রহমানের বিরুদ্ধে এবার সত্যি সত্যি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলেম ওলামা, তরুণ প্রজন্ম সত্যি এবার একটা ব্যবস্থা নিবে। ফজলুর রহমানের উপর প্রভাব পড়বে নিঃসন্দেহে। বিএনপির লোকজন চাঁদাবাজি করে বহাল তবিয়তে থাকে, সবকিছু ঠিকঠাক থাকে, কেউ কিছু করতে পারে না। এখন আবার রাষ্ট্রীয় বাহিনীর সাথে মিলেমিশে বিএনপি গুম করে, ধরে এনে ইশরাক সাহেব ফোন রেকর্ড করেন, মন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়নে এই সরকারের পুলিশকে সাথে নিয়ে গুম করতে পারেন। বিশাল কিছু, মানে চাঁদাবাজি অনেক আকাম করলেও বিএনপি কিছু হয় না। কিন্তু আমার মনে হয় যেটা ফজলুর রহমান, তার কপাল ভালো না, তার কপালে বিপদ আছে। তাকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, ওইটা অন্যভাবে সফল হলেও ফজলুর রহমান বিপদে পড়বে। এই ফজলু পাগলা ব্ল্যাক লিস্টে পড়ে গেছে। রুমিন ফারহানাদের মাধ্যমে হয়তো বা বিএনপির চিন্তা দর্শন এক্সিকিউট হবে, কিন্তু ফজলু পাগলা বিপদে পড়বেন। দর্শক খবর, বক্তব্য প্রত্যাহারের 24 ঘন্টার আলটিমেটাম, বিএনপি নেতা ফজলুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি। এর মানে অনেকে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করবে তার এলাকায়। এটা আলেম ওলামারাও আগে বলেছে, কার্যকর করেনি, এখন তরুণ প্রজন্ম বলছে। তো এটা এইবারেই যে কার্যকর হবে তা না, তবে টুডে আর টুমোরো দেখবেন যে ফজলুর রহমান অবাঞ্ছিত হবে এবং তার ফলে বিএনপি বহিষ্কার করবে কিনা জানি না, যেহেতু বিএনপি নিজেই তাকে নামিয়েছে। আবার ফজলুল পাগলা আবার চালাক আছে, এমনিতে ব্রেইন কিছু কম হলেও দেখতে বলদ বলদ হলেও চালাকও আছে। বলদের মধ্যে চালাক থাকে না, বলদা চালাক বলে, ওই টাইপের। যদি ফজলুল পাগলাকে বহিষ্কার করে তাহলে তারেক রহমান এতদিন তাকে কি শিখিয়ে দিয়ে কি করতে মাঠে নামিয়েছে এটা সব বলে দিবে। ফজলুল পাগলাকে বহিষ্কার করলে ফজলুল পাগলা বলে দিবে, আরে বঙ্গবন্ধুর পক্ষে বলতে তো তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছে যাতে আওয়ামী লীগের ভোট পাওয়া যায়। তো ফজলুল পাগলাকে নিয়ে বিএনপির পরিকল্পনাটা কি? আরো একটা বিষয় আশঙ্কা করছি, কে জানে ধানমন্ডি 32-এ ফুল দিতে কিংবা সেই টুঙ্গিপাড়া মাজারে কিনে বিএনপি নেতাদের পাঠায় তারেক রহমান এই ফজলুল পাগলার নেতৃত্বে। লাভ কি? লাভ হচ্ছে যে আওয়ামী লীগের 7% ভোটার আছে বা 6% ভোটার আছে, তারা বিএনপিকে ভোট দিবে। কিন্তু মজার বিষয়, তাতে বিএনপির 12% ভোট 10% কমে 2% হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট 6% থেকে হয়তো বা কিছুটা পাবে, 4% ধরলাম পাবে, কিন্তু খবর 12টা বেজে যাবে। তো দর্শক, এগুলো নানানভাবে মেকানিজম হবে, কিন্তু ফজলুল পাগলার কপালে বিপদ আছে। কারণ এর নিজে ছাত্রলীগের সাবেক সভাপতি, সেক্রেটারি, আবার আওয়ামী লীগ নেতা, এমপি। অতএব তিনি একটা ডলা খাবেন। যেহেতু আমাদের দেশ, আমাদের বিপ্লব পরিপূর্ণ হয়নি, বিপ্লব ব্যর্থ করার সব বন্দোবস্ত হয়েছে এবং আরেকটা অঘটন ঘটতে পারে। এই জায়গায় আরেকটা বিপ্লব লাগবে, যেটা আমরা বলছি, সে আরেকটা বিপ্লবের সময় এই ফজলুল পাগলার মতো অনেকে একটা ডলা খাবে। এদেরকে বিএনপি তখন বাঁচাতে পারে এবং বিএনপির মধ্যেই অনেকে ক্ষিপ্ত হয়ে বসে আছে, আমরা জানি। এবং পিনাকি ভট্টাচার্যদের কিছু প্ল্যান আছে, পরিকল্পনা আছে। যেমন বাংলাদেশের 62% মানুষ এখন বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, জামাত কাউকে চায় না। তো ওই 62% মানুষকে ক্যাচ করার জন্য পিনাকিরা একটা উদ্যোগ হয়তো নেবেন, তারা রাজনীতিতে আসবেন কিনা ভাববেন। আর ওই 62%-এর সমর্থন নিতে রাজনীতিতে দাঁড়িয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির অনেক বড় বড় নেতা পিনাকিদের সাথে আসবেন। এরাই দেখবেন যে অনেকে ফজলুল পাগলাকে ডলা দিবে। কারণ তখন রাজনীতিটাই হবে এটা যে বিএনপি আসলে বিএনপি নাই, বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়ার আদর্শে নাই, এই বিএনপি ভারতের দালাল হয়ে গিয়েছে, এই বিএনপি হচ্ছে ফজলুল পাগলাদের একটা রূপ। অতএব এই বিএনপি না, আসো আমরা মাহমুদুর রহমানদের বিএনপি করি, পিনাকি ভট্টাচার্যদের বিএনপি করি। নাম যে বিএনপি দিবে তা না। জামাতের অনেকে বলে, জামাত বারবার ভুল করে, ভাই জামাত করে লাভ নেই, আমরা এই মাহমুদুর রহমানদেরকে, এদের নিয়ে আমরা জামাত করি। যদিও জামাত থেকে খুব কম লোকই আসবে, কিন্তু এবি পার্টিতে 2-1 এখনো যায়, ওরকম আসবে। আপ বাংলাদেশ এখানে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যদি পিনাকিরা যদি এই কাজ করেন তাহলে আপ বাংলাদেশ হিট, কারণ এনসিপি অনেকাংশে বিতর্কিত। যদি ইটস ভেরি টাফ, বাট এরকম একটা প্ল্যান আছে। এই জায়গায় যদি এরকম কিছু হয় তাহলে ফজলুল পাগলা বিএনপির মাধ্যমে একটা ডলা খাবেন, বিএনপির একাংশের মাধ্যমে। কিন্তু তারেক রহমানের যে আওয়ামী বিএনপি, আওয়ামী ভোট পেতে তারেক রহমান যে পাগল, ওই জায়গায় ফজলুল পাগলাকে তারেক কিছু বলবে বলে মনে হচ্ছে না। আবার তারেক রহমান নাকি ফজলুল পাগলাকে ভয় পায়। এনসিপি নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা দেওয়া হয়েছে। জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এই সংবাদ সম্মেলনের ঘোষণা দেন বিপ্লবী ছাত্র জনতা। তাহলে এই এনসিপি যাকে ধরে তাকে কি ছাড়বে? হাসিনাকে ছাড়েনি, তার হাসিনার লেসপেন্সার ফজলুল পাগলা কি এত সহজে ছাড় পেয়ে যাবে? না, হয়তো একটু লেট হবে, কিন্তু এনসিপি থেকেও একটা ডলা ফজলুল পাগলা খাবে বলে মনে হচ্ছে। তার নাহিদকে ফাঁসি দেওয়ার একটা আলামত দিচ্ছেন, যে নাহিদ 500-700 লোককে হত্যা করেছে, নাহিদ বা হাসনাত বা ওদেরকে ইঙ্গিত করে বলেছেন যে 500-700 লোক হত্যা করে এরা কক্সবাজার গেছে, যাকেই মিন করেন, মানে এনসিপি নেতাদের মিন করেছে। তাহলে এই এনসিপি নেতাদের 500-700 লোক হত্যা করেছে মানে ওই পুলিশ, আওয়ামী লীগ, অতএব তাদের ফাঁসি দেওয়া হবে, এরকম একটা আলামত, ইঙ্গিত ফজলুল পাগলা দিয়েছে। এই জায়গায়
এনসিপি নেতারা তাদের জীবন বাঁচানোর জন্য হলো ফজলু পাগলাকে খেয়ে ফেলবে। হয়তো ফজলু পাগলার কপালে বিপদ আছে, সত্যি সত্যি এবার ফজলু পাগলার বিরুদ্ধে কিছু একটা হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে পারি। তা কখন কি হয় এটা জাস্ট অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে হবে নট নেসেসারি, এই 24 দিনও লাগতে পারে, 24 মাসও লাগতে পারে। তবে এই ফজলু পাগলা আওয়ামী কুলাঙ্গার, এই বিপ্লবীরা তাদের জীবন বাঁচানোর জন্য ফজলু পাগলাকে ধরবে, জেলে ভরুক আর রাস্তাঘাটে পিটাক, একটা কিছু করবে। নইলে ওই ফজলু পাগলার ইঙ্গিত যে এই প্রশাসন পুলিশ বা আওয়ামী লীগ হত্যার দায়ে ফাঁসি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এই তরুণদের সাথে লাগতে আসছে এই বুইরা খাটাস এক কুলাঙ্গার অশিক্ষিত খ্যাত ফজলু পাগলা, এটা হয়? এই তরুণদের সাথে হাসিনার মতো স্মার্ট লেডি পারে নাই, হাসিনার কত স্মার্ট সেনাপ্রধান, স্মার্ট পুলিশ বেনজির, স্মার্ট 3 ইঞ্চি সেই হারুন, এরাই পারে নাই। আর কোথাকার কি ফজলু পাগলা পারবে না। এটা ভয়ঙ্কর। ওরা এমনি এমনি অবাঞ্ছিত ঘোষণা করার কথা বলেনি, ভয়ঙ্কর প্ল্যান নিয়ে এগোচ্ছে। আপনারা দেখেছেন না, সমন্বয়কদেরকে গুম করে জোরপূর্বক ভিডিও রেকর্ড করায় চাঁদাবাজির অভিযোগ। এই সমন্বয়ক বা এদেরকে ফাঁসির ব্যবস্থা করবে, সামনে বলবে যে না আমরা তো আন্দোলন করেছি কিন্তু পুলিশ হত্যা বা এগুলোর সাথে আমরা জড়িত ছিলাম, ওগুলো সবাই সমন্বয় করেছে, ওদের ধরো। এই জন্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। জুলাই সনদ ঘোষণাপত্র ওগুলো কি, ওগুলো কিছু না। অতএব ওদের জীবন বাঁচানোর জন্য এনসিপির ছেলেরা ফজলু পাগলাকে কিছু একটা করবে। সে মুজিববাদে আমরা উপরে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক ফজলুর রহমান, যার প্রতিটি কথায় আওয়ামী ফেসিবাদের কণ্ঠ শোনা যায়। তিনি ছাত্র জনতার বিপ্লবকে স্বীকার তো করেন না, বরং এই বিপ্লবকে অস্বীকার কুরুচিপূর্ণ বক্তব্য, শহীদদের অবমাননা এবং আহতদের তিরস্কার সহ অভ্যুত্থানের নেতাদের আওয়ামী বয়ানে ঘায়েল করতে চান। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আর কোনো ফেসিবাদ, কোনো মুজিববাদী শাবককে আমরা মেনে নেব না। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অতি সত্য এই মুখোশধারী মুজিববাদ শাবককে আপনার উপদেষ্টা থেকে বহিষ্কার করে। এখন বিএনপি এটা করবে না, কারণ তারেক রহমান প্রস্তাব দিচ্ছে। কিন্তু ওই যে বললাম, পিনাকিদের একটা পরিকল্পনায় বিএনপির একাংশের মাধ্যমে এই ফজলু পাগলা ডলা খেতে পারে। বিএনপি নেতা রুহুল কবির রিজভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তার বিরুদ্ধে মামলা করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। একদম হাসিনার আরেকটা কপি। রুহুল কবির রিজভির কথা বলার ধরন, তার হাঁটা চলার ধরন, তার প্রেস ব্রিফিং করার ধরন যদি দেখেন, তাকে পুরোপুরি সুস্থ মনে হবে না। রুহুল কবির রিজভির শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে যথেষ্ট ব্যালেন্স নেই। শারীরিকভাবে সুস্থ থাকলে মানসিকভাবে সুস্থ না, মানসিকভাবে সুস্থ থাকলে শারীরিকভাবে সুস্থ না, কোনো না কোনো একটা ঘাটতি থাকে। তার কথাবার্তার ধরন সুস্থ রাজনীতিবিদের মতো মনে হয় না, কেমন যেন একটু অসুস্থ, অস্থির প্রকৃতির। হঠাৎ রেগে যান, কখনো কবিতা আবৃত্তি করেন, তার মুখে হাসি সাধারণত দেখা যায় না। একজন মানুষের সেন্স অফ হিউমার থাকবে, তিনি হাসবেন, কখনো কান্না করবেন, কখনো রাগান্বিত হবেন, এটাই তো নেচার। কিন্তু না, রুহুল কবির রিজভির কোনো হাসি নেই, তিনি হাসেন না, তিনি সবসময় রাগান্বিত হন। এটা তার একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এই রুহুল কবির রিজভী চট্টগ্রামে এক ডাক্তারকে কুপিয়েছে, আহত করেছে বিএনপি সন্ত্রাসীরা চাঁদার দাবিতে, চাঁদা না দেওয়ার কারণে। ওই আহত অবস্থায় তিনি লাইভ করেছেন, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে অনেকে শেয়ার করেছেন, মানুষ তার পাশে দাঁড়িয়েছে, একটা সমাধান হয়েছে। সেই আহত ব্যক্তি একজন ভিকটিম, যাকে কুপিয়েছে, যার নাক থেকে কান থেকে রক্ত বের হয়েছে, আমরা স্পষ্ট দেখেছি। তার ক্ষেত্রে রুহুল কবির রিজভী, পাগলা রিজভী বলেছে, আবাসিক নেতা রিজভী বলেছে যে রং মেখে লাইভ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। এটা তো ভাই হাসিনার বয়ান। সেই শাপলা চত্বরে আলেম ওলামাদের হত্যা করেছিল, ভয়ানক গণহত্যা চালিয়েছিল হাসিনা। আর সেই আলেম ওলামাদের সম্পর্কে বলেছিল না কিছুই হয় নাই, ওটা হুজুররা যারা রক্তাক্ত তাদের কথা বলেছে, রং মেখে শুয়েছিল। কতটা নিকৃষ্ট মানুষ হলে এই কথা বলতে পারে? রুহুল কবির রিজভী হাসিনার সাথে পার্থক্যটা কি? একজন ডাক্তার, যে রিজভীরা অসুস্থ হলে যাদের কাছে যান, রিজভীর আত্মীয় স্বজন অসুস্থ হলে যে ডাক্তারের কাছে যান, সেই ডাক্তারকে চান্দার দাবিতে কুপিয়েছে, আর রিজভী বলেন যে রং মেখে লাইভ করেছে। মানে কি দাঁড়ায় বিষয়টা? যে বিএনপির লোকজন কোপাতে পারবে, চান্দা নিতে পারবে, নাক ফাটাতে পারবে, কান ফাটাতে পারবে, রক্ত বের করতে পারবে, কিন্তু বিএনপির নাম বলতে পারবে না। নাম বললেই বলবে যে ওটা রক্ত না, ওটা রং মেখেছে। মানে এই বিষয়টা হয়তো বা এখানে হতাহতের ঘটনা ঘটেনি, রক্তাক্তের ঘটনাকে রং মাখা বলেছেন। আর হাসিনার ক্ষেত্রে যেটা জাস্ট রক্ত নিহত হয়েছে, শহীদ হয়েছে, সেটাকে রং মাখা বলেছেন। পার্থক্য এই জায়গায়, কিন্তু চেতনা এক, দুইজনের চেতনাই এক। তাহলে হাসিনার চেতনা
বা যে স্পিরিট বা যে দর্শনের ভিত্তিতে এই রং মাখার কথা বলেছেন, আর রুহুল কবির রিজভির যে দর্শন, দুইটা এক। হুজুরদের কটাক্ষ করে কথা বলছেন হাসিনা, রুহুল কবির রিজভি হুজুরদের কটাক্ষ করে বলছেন একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানে ধর্মভিত্তিক দল, যারা ধর্ম মানে তাদের প্রতি যত ক্ষোভ, নিজে তো নামাজ পশ্চিম দিকে ফিরে পড়েন না, দেখলে হিন্দু না মুসলমান ওইটাই তো মনে হয় না। দেখেন দাড়ি অনেকেই কাটে, মুসলমানরা যে সবাই দাড়ি রাখে সেটা না, কিন্তু দেখলেই কেমন একটু কাউডনম একটা ভাব আছে না, এটা বরিশাল না আঞ্চলিক ভাষায় কাউডনম, চেহারা দেখলেই বোঝা যায়। একজন মুসলমান দাড়ি না রাখলেও আপনি যদি ভালোভাবে তার দিকে তাকান, চেহারা দেখলেই বোঝা যায় যে সে মুসলমান মুসলমান একটা ভাব। কিন্তু হিন্দু যে, ওরে দেখলেই বোঝা যায় যে হিন্দু না। এটা আমি কোন সাম্প্রদায়িক কথা বলছি না। যে লোক নামাজ পড়ে, তার তার দাড়ি না থাকলেও তার চেহারায় কিছুটা হলো নুরানি ছাপ থাকে। রুহুল কবির রিজভির মধ্যে ওইরকম কোন ইমানদারের ছাপই আমি দেখি না, কথার মধ্যে একটু কেমন যেন কার্ডনম ভাব। তো এই যে ধর্মবিদ্বেষ, ধর্মভিত্তিক দলের প্রতি বিদ্বেষ, ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিদ্বেষ, একজন ধর্মপ্রাণ ডাক্তার তাকে বলছে যে রং মেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এবং বিএনপির বটফোর্সের লোকজন এটা চালিয়েছে। এখন আমি বলতে চাই, যদি যদি না এটা 100% সত্য, যেহেতু আমি যাচাই বাছাই করেছি, ওই ডাক্তারকে অরিজিনালি আহত করেছে, রক্তাক্ত হয়েছে। রুহুল কবির রিজভী যে রক্ত দেখেছেন ওটা রক্ত, ওটা রং নয়। এখন এটা যদি প্রমাণ করা যায়, ওই ডাক্তার এখনো মেডিকেলে ভর্তি, এটা যদি এখন থার্ড সোর্সের মাধ্যমে ভেরিফাই করে প্রমাণ করা যায় যে না ওটা রং নয়, ওটা রক্ত, তাহলে ওই রক্ত রুহুল কবির রিজভীকে খাওয়াই দেওয়া উচিত, এবং ওই ডাক্তারের প্রস্রাব খাওয়ানো দরকার রিজভীকে। তুই মিথ্যা কথা কেন বলছিস? একজন মানুষের রক্ত, একজন মানুষের শরীর থেকে রক্ত বের হওয়া, এটা যে কতটা কষ্টের আপনি জানেন? তা অন্যের মাধ্যমে আহত হয়ে, তাও আবার চান্দার দাবিতে, তাও আবার নতুন বাংলাদেশে হাসিনার আমলে এইসব রক্ত বের হওয়া কোনো ব্যাপারই ছিল না, যে বিরোধী দলের লোকজনকে এভাবে মারবে এটা স্বাভাবিক। কিন্তু এই আমলে এভাবে রক্তাক্ত করবে? রিজভীকে মিথ্যা বলার কারণে ওই ডাক্তারের রক্ত এবং প্রস্রাব খাওয়াই দেওয়া দরকার এই বাটপারকে। রুহুল কবির রিজভী গ্রেট ধান্দাবাজ, এর মানসিক বিকাশ সোশ্যালাইজেশন ঠিক মতো হয়নি বলে হাসিনার মতো কথা বলছে। একটা বিষয় সোশ্যালাইজেশন নিয়ে কেন কথা বলছি, সামাজিকীকরণ নিয়ে কেন কথা বলছি, এটাকে বুঝতে হবে। একজন মানুষ সে যে বয়সেরই হোক না কেন, সামাজিকীকরণ এটা একটা চলমান প্রক্রিয়া। সে তার স্ত্রীর সাথে থাকবে, তার সন্তান সন্ততি থাকবে, নাতি নাতনি থাকবে, তাদের সাথে কিছুটা হলো সময় দিবেন, সন্তানদের মুখ দেখবেন, কথা বলবেন, জড়িয়ে ধরবেন, একসাথে খাবেন। এটা হচ্ছে মানুষের একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা অংশ। পরিবার সামাজিক, যারা সমাজ বিজ্ঞান করেছেন এটা জানেন, পরিবার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু রিজভির ক্ষেত্রে এটা ঘটেনি। তিনি অনেকদিন যাবৎ পার্টি অফিসে ঘুমান, পার্টি অফিসে খান, স্ত্রীর কাছে যান না, সন্তানদের কাছে যান না। এর মানে তার সুষ্ঠু সামাজিকীকরণ প্রক্রিয়া কিভাবে হবে? জামাত ইসলামীর এক রোকনকে আমি চিনি, তার সন্তান নাই। সন্তান না থাকার কারণে একজন ডেভোটেড রোকন, স্ত্রী আছে, সন্তান হয় না, বিয়ে করেছেন অনেক বয়সে, যে কারণে তার অনেক ক্ষেত্রে সমস্যা আছে। তার আচার আচরণ, কোড অফ কন্ডাক্ট, মুআমালাত অনেক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অন্যদের চাইতে। তো এটা নিয়ে একটু গবেষণা হলো, স্থানীয় নেতৃবৃন্দ গবেষণা করলেন যে কারণটা কি, তার মতো ভালো লোক, উচ্চশিক্ষিত লোক, এই অবস্থাটা কেন? পিওর ইমানদার লোক, তার ইমানে কোনো ঘাটতি নেই, আমল আখলাক নফল ইবাদত সবার চেয়ে গিয়ে, কিন্তু তারপর তার আচার আচরণ মুআমালাতে ঘাটতি, ইসলামের ছাপের অভাব, কৃপণতা আছে। একজন মুমিন তো কৃপণ হতে পারে না। পরে গবেষণায় যেটা বের হয়ে আসলো, বা সবাই যেটা সিদ্ধান্তে আসলো, যে আসলে তার সন্তান নাই, এ কারণে তার সামাজিকীকরণটা ভালোভাবে হয়নি। রুহুল কবির রিজভী তো সন্তান নাই, স্ত্রী নাই, মানে থেকেও নাই, তাদের সাথে থাকেন না, ঘুমান অফিসে মাসের পর মাস, কোন নির্দিষ্ট চাকরি, কাজ, ব্যবসা বাণিজ্য করেন না। এর মাথায় সমস্যা হয়েছে। কোনো সুস্থ মানুষ রক্তাক্ত মানুষকে রং মেখে বলেছে, এটা রং মেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, কথা বলতে পারে না, এবং তাদের সাথে আবার ধর্মভিত্তিক দলের ট্যাগ দেয়। শাহজাহান চৌধুরীকে জামাত শাস্তি দিয়েছে, নইলে শাহজাহান চৌধুরী কিছু উচিত শিক্ষা দিত এই রং মাখার। যাই হোক দর্শক, রিজভির বিরুদ্ধে ওই ডাক্তারের মানহানির মামলা করা দরকার, কারণ এটা আদালত ইমোশনাল হয়ে গ্রহণ করতে পারে যে রক্তাক্ত অবস্থাকে রং মাখার কথা বলেছে, ওকে ধরা দরকার রুহুল কবির রিজভিকে। বাংলাদেশের রাজনীতিতে বহুমুখী মাল্টি ডাইমেনশনাল সমীকরণ শুরু হয়ে গেছে, নানান তৎপরতা চলছে। বিশেষ করে আমাদের ডিপ স্টেট এখন সক্রিয়, সেনাপ্রধানের নেতৃত্বে ডিজিএফআই কাজ করছে, এবং ডিজিএফআই নানান পক্ষকে ম্যানেজ করছে। আপনারা দেখছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জীবনের ঝুঁকি নিয়ে ডিজিএফআই এর বিরুদ্ধে বলেছেন। শুধু বলেন নাই, ডিজিএফআই এর বিরুদ্ধে এতটা কঠিন কথা বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারেনি। ডিজিএফআই
যদিও বলা হয় ওটা সেনাবাহিনী না, ওটা প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, কিন্তু ডিজিএফআই মূলত সেনাবাহিনী চালায়, সেনাবাহিনীর লোকজন সব, মানে ওটাকে বলা হয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা, যদিও অফিসিয়াল এটা ঠিক নয়, কিন্তু রিয়ালিটি এটাই। ওই ডিজিএফআই আয়নাগর তৈরি করেছিল, বা এই আমাদের জুলুম নির্যাতনের অন্যতম হাতিয়ার বিভিন্ন কিংস পার্টি বা ভুয়া নির্বাচন, সে 8 সালের নির্বাচনের আয়োজক, 8 সালে ভাগ বাটোয়ারার আয়োজক কিন্তু এটা আমেরিকা ভারতের মধ্যস্থতায়, কিন্তু এক্সিকিউট করেছে ডিজিএফআই। একটা সময় ছিল ডিজিএফআই বিরুদ্ধে বললে আপনাকে গুম করে ফেলবে, সেই ডিজিএফআই সংস্কারের কথা বলছে হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা, সেই ডিজিএফআই প্রয়োজনে ভেঙে দেওয়ার কথা বলছে, নইলে জনগণ ডিজিএফআই কার্যালয় ভেঙে দিবে কথা বলছে। আপনি চিন্তা করেন কতটা সাহসী কথা, কতটা জোরালো কথা হাসনাত আব্দুল্লাহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলছেন, এটা খুবই সিগনিফিকেন্ট। এই জায়গায় বোঝা যায় যে আবার ওই যে হাসনাত নাসির এরা অভিমান করে কক্সবাজার চলে যান, এবং ওই ডিজিএফআই বিভিন্ন নিউজ ছড়িয়ে দেয়। আবার ডিজিএফআই খেলছে নানান পক্ষ, এই যে বহুমুখী তৎপরতা, তার মধ্যে একটা পার্ট এখন ডিজিএফআই। আর এটা বুঝতে পেরে হাসনাত নাসিররা ডিজিএফআই এর বিরুদ্ধে ভয়েস রেজ করছে জীবনের ঝুঁকি নিয়ে। এই ডিজিএফআই টাইপের প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলার কারণে কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজকে করুণ পরিণতি। কিন্তু ইমরান খান একদিন আসবেন, আবার পাকিস্তান জয় করবেন, জনগণ ইমরান খানের পক্ষে। ঠিক তদ্রুপ ইমরান খানের মতো ঝুঁকি নিয়ে হাসনাত এবং নাসিররা ডিজিএফআই এর বিরুদ্ধে বলেছে, তারা তৎপরতা চালাচ্ছে। এই ডিজিএফআই তৎপরতা কি? যেমন বর্তমান হিসাব কি ডিজিএফআই সহ ইউনুস আরো নানান পক্ষের সিদ্ধান্ত হয়েছে, সবকিছু ফাইনাল হয়েছে যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন করা হবে, বিএনপিকে ক্ষমতায় আনা হবে যেভাবেই হোক, সংস্কার এগুলো কিচ্ছু না। আর বিরোধী দল কাকে বানানো হবে এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, এনসিপির কেউ রাজি না, ইত্যাদি ইত্যাদি। জামাতকে কিছুতেই সেকেন্ড বানানো যাবে না, থার্ড বানাতে হবে, চরমনাইকে 2-1টা আসন ধরিয়ে দিলেও হবে, না দিলেও হবে, এইসব হিসাব নিকাশ চলছে। এই জন্য এটা আবার রাজনৈতিক দলগুলো বুঝে গেছে, এই জন্য জামাত ইসলামী রাজপথে নেমে গেছে, ইসলামী আন্দোলন স্পষ্ট করেছে যে এইসব ফাজলামি চলবে না। এনসিপিও সোচ্চার হচ্ছে, আবার গণ অধিকার পরিষদ থেকে শুরু করার অনেক দল জামাত চরমনায় বলা হয়েছিল এই পাতানো নির্বাচন বিরোধী বলয়। এই জায়গায় এখন ডিজিএফআই অ্যাসাইনমেন্ট হচ্ছে বিভিন্ন গোষ্ঠীকে বুঝাও, তাদেরকে কিছু সিটের অফার দাও, কাউকে সিট দাও, কাউকে বস্তা বস্তা টাকা দাও, তারপরে ফেব্রুয়ারির এই পাতানো নির্বাচনে আনো, তারপরে বিএনপিকে ক্ষমতায় এনে দাও। কারণ ডিজিএফআই দেখছে যদি বিএনপিকে ক্ষমতায় না আনা যায়, বিএনপি তো অবশ্যই যেহেতু কারচুপির মাধ্যমে ক্ষমতা আসবে, কিছুর বিনিময় আসবে, তো ঠিক আছে আমাদের ক্ষমতায় এনে দাও, তোমাদেরকে এটা দেবে। আর যদি এই কারচুপি নির্বাচন না হয়, পাতানো নির্বাচন না হয়, একটা সুন্দর সংস্কার হয়, তাহলে তো এই ডিজিএফআই সংস্কার হবে, বাংলাদেশ সত্যিকার একটা নতুন বাংলাদেশী প্রবেশ করবে, অনেক পুরানো অনেক গোষ্ঠীর খাওয়া নষ্ট হয়ে যাবে। এই জন্য ডিজিএফআই পুরনো বন্দোবস্ত ধরে রাখার চেষ্টা করবে। তার অংশ হিসেবে দেখবেন যে ছোট ছোট দল কেউ সকাল সন্ধ্যা পোল্টি মারে, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ভয় আছে আমাদের গণ অধিকার পরিষদে, আমাদের স্নেহের ছোট ভাইদের দল, ভিপি নূর, রাশেদ, হাসান আল মামুন, ফারুক, সবাই আমাদের ক্লোজ ছোট ভাই, মহব্বতের ছোট ভাই, একসাথে থেকেছি, খেয়েছি পাশাপাশি হলে বা রুমে। এরা এখন রাজনীতি করছে, ঠিক আছে, কিন্তু এই তরুণরা অত্যন্ত দুর্বল চিত্তের এবং সহজে তাদেরকে ম্যানেজ করা যায়। অভিমানী প্রেমিকার মতো, ইন্টারমিডিয়েট লাইফের প্রেমের মতো। দেখেন, প্রেম যখন একটু ম্যাচিউর হয়, অনার্স মাস্টার্সের দিকে যায়, তখন বুঝে যে না, এখন তার চাকরির টেনশন, এখন গভীর রাত পর্যন্ত জেগে আমাকে ফোন দিতে হবে, সকালে খেয়েছো কিনা বাবু সোনা, এটা বলা জরুরি না। তাকে কিছু স্বাধীনতা দেয়, ফ্রিডম দেয়, পড়াশোনা করুক, চাকরি এস্টাবলিশড হোক, প্রত্যেক দিন এসে বাসার সামনে দাঁড়াতে হবে, ডেটিং এ যেতে হবে, এটা জরুরি না, একটা ম্যাচিউরিটি আসে। কিন্তু ইন্টারমিডিয়েট লাইফে এগুলো বুঝে না, পুরোটাই আবেগ। কি হে তুমি এটা করলা না কেন, আমি সকালে খাই নেই, তুমি এটা বললা না কেন, খাইছো কিনা জিজ্ঞেস করলা না কি জন্য, তুমি কেন জিজ্ঞেস করলা না যে কি দিয়ে খাইছো, ঝগড়া, মানে অভিমানী প্রেম, মুহূর্তে মুহূর্তে, ক্ষণে 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 রাগ, অভিমান। গণ অধিকার পরিষদের অবস্থা ওইরকম অভিমানী প্রেমিকার মতো। একবার বলে যে না, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, ইউনুস থাকবে, আবার বলে যে না, দ্রুত নির্বাচন হতে হবে, বিএনপির সাথে গেছে, বিএনপি চিঠি দিয়ে দিয়েছে, সে চিঠি নিয়ে ভিপি নূর এলাকায় গেছে, হাসান আল মামুন ভিপি নূরকে দাঁড়াতে দিল না, রাগ হয়ে ঢাকা এসে না পিআর সিস্টেম চাই, নির্বাচনে কোনো পরিবেশ নাই,
চরমনায় সমাবেশে গিয়ে হাজির, এখন আর দ্রুত নির্বাচন চায় না। আবার কিছুদিন পর বিএনপি ডেকেছে, এখন হাসে সবাই, বিএনপির সাথে আবার মিটিং গেছে, এত গোল খাওয়া কই, নির্বাচনের পরিবেশ নাই। জামাত চরমনায় বলা যাওয়ার পর আবার বিএনপির সাথে মিটিং এ গেছে। এখন দেখি যে মিটিং এ ভিপিনুরও হাসে, আমির খসরুও হাসে, ফারুকও হাসে, হাসান আল মামুনও হাসে, রাশেদও হাসে। মজার। এটাও এক প্রকার অভিমানী প্রেমিকার মতো আছে না? যেমন দেখবেন ইন্টারমিডিয়েট লাইফের প্রেমে ওরকম ঝগড়া টাগড়া করে যখন বিকেলে আবার দেখা হয় তখন একটু মিটি করে হাসে। দেখা হলে সামনাসামনি আসলে রাতের যে ঝগড়া, তুমুল উত্তেজনা, এগুলো সব মুহূর্তের মধ্যে মাটি হয়ে যায়। তো গণ অধিকার পরিষদের অবস্থান একটা এরকম, মিটি হাসে। এখন সে হাসাহাসির পর আবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের একটা ফেসবুক পোস্ট, সরকার ঘোষিত সময় নির্বাচন হবে, শতভাগ গ্যারান্টি দিয়ে বললেন রাশেদ খান। এটা আবার কি? নির্বাচনের পরিবেশ না, নির্বাচন হবে না, এই সেই অমুক তমুক, কিন্তু না, শতভাগ গ্যারান্টি দিচ্ছে সরকার ঘোষিত সময়। আমরা তো বলি যে সরকার ঘোষিত সময় নির্বাচন হবে না। এখন এই বিএনপি মার্কার কথা কেন বলছে? এর উত্তর হচ্ছে, আবার মনে হয় বিএনপি বলছে, আরে যাই হোক, বা ডিজিএফআই ম্যানেজ ট্যানেজ করেছে যে সিট তোমাদের দুইটা দেওয়া হবে, তাতে যেভাবেই হোক না কেন তোমরা চিন্তা করো না, বিএনপি দেবে না ডিজিএফআই দেবে, বিএনপি দাঁড়াতে দিবে না, তাতে কি আরে ভোট কারচুপি করে দেবে, তুমি চিন্তা করো। এই আবার অভিমানী প্রেমিকার মতো নতুন সুর ধরেছে, বিএনপি সুর ধরেছে। এইটাই হচ্ছে বহুমুখী তৎপরতা। এই জন্য ছোট ছোট অনেক দলের সকাল সন্ধ্যা অভিমানী প্রেমিকার মতো আচরণ আপনারা দেখবেন, যেটা গণ অধিকার পরিষদের ক্ষেত্রে আমরা আবারও দেখতে পাচ্ছি।